ডক্টর ইউনূস খুব ভয় পাইছে। তার একটাই ভয়, যদি আওয়ামী লীগ আসে তাহলে কি হবে। এই আওয়ামী লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে। আপনি তো বক্তৃতার মধ্যে এটা শুনছেন, আমাকে বললেন ওই যে স্বৈরাচারকে ঠেকাইতে হবে না। আমি বললাম হ্যাঁ, এটা আমি শুনছি। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এটি আর কিচ্ছু না। এবং ডক্টর ইউনূস এই যে সর্বদলীয় যে এই যে ঐকমত্য, তথাকথিত ঐকমত্য, এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐকমত্য নাই। বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে গ্যাঞ্জাম আছে, মনোমালিন্য আছে, এ ওর কথা শোনে না, ওটা মানে না। ডক্টর ইউনূস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন? এরকম এই গ্যাঞ্জাম, দ্বন্দ্ব বিবাদ, ফ্যাসাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না। আপনারা আমাকে ইউজ করেন, আমার ক্ষমতা ইউজ করেন, আমার সম্পর্কে স্ক্রোর করে আপনারা সেটা ব্যবহার করেন। আর যদি সেটা না করেন, বরাবরের মতো ইউনূস আবার নাকি পদত্যাগের হুমকি দিছে। বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কার্য করেন তাহলে আমি আর থাকবো না, আমি চলে যাব, আই উইল রিজাইন। কি হাস্যকর ব্যাপার! আমি বললাম কি বলছেন আপনারা? উনি চলে যাবে, আপনারা তো আবার উনি চলে যাওয়া শুনলে কান্নাকাটি করেন, পা ধরে ফেলেন। বলে আর ভাই বললেন না, একটা বোগাস। আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় 7-8 মিনিট, তার মধ্যে উনি 11 বার এই বোগাস শব্দটা, হালায় বোগাস, এটা 11 বার ব্যবহার করছেন উনি। ডক্টর ইউনূস ওনার কাছে শালা। তো এই হলো বিষয়। তো আমি বললাম যে ভাই, উনি যে বললো আলাউদ্দিনের চেরাগ ঘোষা আপনারা দত্ত পাইছেন, তো দত্তর কাছে আপনারা কি চাইবেন? এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইলো? আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা। ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে। দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার। এই যে প্রশ্নটা করে, এটার উত্তরে নানাভাবে দেওয়া যায়। বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসো। তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো, সারা দুনিয়া নিয়ে আসতো। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইবো? এটি হলো আমাদের হাতে। আবারও সেই হালায় বোগাস। আপনি কি বলে ভাই, কিসের কি? উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে। 666 কোটি টাকার কর মাফ করাইছে। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ডিজিটাল ওয়ালেট, আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই, আমাদের জন্য তো কিছু রাখে নাই। আমি বললাম যে আপনারা তো সারা জীবন এই বিএনপির সাথে রাজনীতি করলেন, 20 দলীয় জোটে ছিলেন, তো এখন আপনারা কি করবেন? বিএনপি তো মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। নির্বাচন হবে কি না, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? বলে ভাই এই হালারে বিশ্বাস নাই, এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না। আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব, কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই। এ জামাতের কাছে বন্ধক দেওয়া, মানে নিজেরে বন্ধক দিছে। প্রিয় বন্ধুরা, এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায়, আর এই আবাল সাবাল গুলো তখন যা পায়ে ঝাঁপায় পড়ে। কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা। সেই ভয়টা আপনারা এই পরশুদিনের বক্তৃতাতেও শুনেছেন। গত পরশুদিন জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হলো, যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রেখেছেন। বরাবরই মিথ্যেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে। তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম, এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা। যখন ঐকমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো, এটার থেকে কোন দিকে যাবে, কারণ এটার কোন নজির নাই। ঐকমত্য কমিশন এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত। এই যে একটা প্রচেষ্টা, একটা নতুন প্রচেষ্টা, এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না। আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ্য করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম। এটার কত নজির নাই। কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা বলে থেকে যাবে না, এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যে এটা দেখেছি, এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। এমন নজির সারা দুনিয়া, বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে। তিনি
এই জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে। হোয়াট এ লাই! একদম শত শত বছরের ইতিহাস আমি খুঁজতে যাব না, যদি আমি আমার এই গত 2-3 দশকের অভিজ্ঞতায় ফিরে যাই, আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কেনিয়া, সিয়েরা লিওন, চিলি, গুয়াতেমালা, এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে। কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন, কেউ বলেছে ডায়ালগ কমিশন, কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে, ইটস নাথিং নিউ। এবং যেসব দেশের কথা বললাম, এদের এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে, সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে। আর ডক্টর ইউনূস জাস্ট 2-3 সপ্তাহের একটা ষড়যন্ত্র, একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুড়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন, কিন্তু গুড় গন্ধ তো দূর হয় না। তো তিনি সেই গুড়, সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম্য দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি এই যে হাস্যকর একটা কথা বললেন, এই বক্তৃতা আপনারা শুনেছেন, এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে, তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম। উনি প্রথমেই যে কথাটা বললেন দূর ভাই হালায় বোগাস। উনি ডক্টর ইউনূস সম্পর্কে বললেন হালায় বোগাস। উনি কিন্তু নিজেও ওই ঐকমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান। তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়েই বোঝা গেছে যে কি ঐকমত্য হয়েছে এবং ডক্টর ইউনূস কি করেছেন। বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না, তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে, গুনগুন করে, গসিপ করে। তো ঐকমত্যের বৈঠকগুলো আসলে এখন ওই রকমের অবস্থায় পৌঁছাইছে। আলী রিয়াজ একদিকে কথা বলতেছে, জামাত আর একদিকে কথা বলতেছে, এনসিপির বান্দরগুলো আবার লাফাচ্ছে, আর এদিকে নিজেদের মধ্যে কথা বলছে। এখানে কোনো ডিসিপ্লিন নাই। অবৈধ দখলদার ইউনূসকে পদত্যাগ করতে হবে, ইউনূসের বিচার চাই, এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার। বাংলাদেশে দরকার শেখ হাসিনার সরকার। নেতা কি আছে এই স্লোগানের সঙ্গে? হাজারো কণ্ঠে, হাজার হাজার কণ্ঠে আছে। কোন সে নেতা? শেখ হাসিনা, শেখ হাসিনা। আজকের এই সমাবেশ সম্পর্কে আমি অনেক প্রাপ্তবয়স্ক, অনেক প্রবীণ মানুষ ব্রিটিশের এখান থেকে কৌতূহল উদ্দীপক ভাবে যারা এসেছিলেন তাদের সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছি। কারু কারু বয়স 80, কারু বয়স 90। এদেশের বয়স্ক মানুষরা চলাফেরা করে। তারা তাদের স্মৃতি স্মরণ করে বলছেন যে এত বড় সমাবেশ ইতিহাসে কোনোদিন ট্রাফালগার স্কয়ারে হয়নি। তারা জানতে চেয়েছিলেন এখানে কেন প্রবাসীর এই সমাবেশ। আমি তাদেরকে তুলে ধরলাম কি কারণে এই সমাবেশ। যে একজন মানুষ অবৈধভাবে জঙ্গি স্টাইলে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে জোর জবরদস্তিতে ক্ষমতা দখল করে বাংলাদেশের স্বাধীনতার সময় যারা পরাজিত, সেই পরাজিত শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এবং বিদেশে একটি রাষ্ট্রের বিভিন্ন রকম পৃষ্ঠপোষকতা সহযোগিতা নিয়ে স্বাধীন বাংলাদেশটাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। বাংলাদেশে এখন মানবাধিকার বলতে কিছু নাই, গণতন্ত্র বলতে কিছু নাই, বিচার বিভাগ আজ্ঞাবহ, আইনের শাসন বলতে কিছু নাই, এবং বাংলাদেশের মানুষ এখন হিংস্র দানবীয় আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছে, যেটাকে মব ভায়োলেন্স বলে। এই বিষয়গুলি শোনার পরে অনেকেই বলল আমরাও শুনেছি যে বাংলাদেশের একটি সরকারকে উচ্ছেদ করে একজন নোবেল লরিয়েট বসেছে, সে কি এই অবস্থা করেছে? আমি বললাম যে এই ব্রিটেনে তিনি এসেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখানে তার উপদেষ্টারা অর্থাৎ মন্ত্রী স্ট্যাটাসের লোকরা আসছিল, তারা লাঞ্ছিত হচ্ছে প্রবাসীদের দ্বারা।
কেউ জাপানে গেছে, সেখানে লাঞ্ছিত হচ্ছে, কেউ আমেরিকায় গেছে, সেখানে লাঞ্ছিত হচ্ছে। সারা পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে সেখানে প্রবাসীদের ক্ষোভের শিকার হচ্ছে। আর দেশের অভ্যন্তরে এখন তারা পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব সবকিছু নিয়েও রাস্তায় বের হতে পারতেছে না এই অবৈধ দখলদাররা। তখন তারা বললেন, প্রবাসে থাকা কোন দেশের মানুষ যখন সম্মিলিতভাবে দ্রোহের আগুনে জ্বলে ওঠে, তখন সারা বিশ্ব ওই ক্ষমতা দখলকারীদের প্রতি তাদের যে দৃষ্টি, এই দৃষ্টি ফিরিয়ে নেয়। আর বাংলাদেশ এমন দেশ নয় যে বিদেশিদের সাহায্য ছাড়া চলতে পারবে। আমি তাদের বললাম, এ পর্যন্ত ইউনূস 11টি দেশ সফর করেছেন, কোন দেশ থেকে এক কপর্দক কোন সাহায্য পাননি। এখনো বাংলাদেশের দরিদ্র মানুষদের যে সাহায্য দেওয়া হয়, সেই সাহায্যের যে খাবার, সেই খাবারের বস্তার উপরে, প্যাকেটের উপর লেখা থাকে শেখ হাসিনার উপহার। অর্থাৎ 1 বছর আগে শেখ হাসিনাকে জোর করে ক্ষমতার থেকে সরিয়েছে, এখনো তার সংগ্রহ করে রেখে যাওয়া খাবার, সেই খাবারই বন্টন করতে হচ্ছে, নতুন কোথার থেকে কিছু পায়নি। বাংলাদেশে কি পরিমাণে মানুষ বেকার হয়ে গেছে তার একটা তথ্যচিত্র দিলাম, যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট, এটা বাংলাদেশে আমাদের রিপোর্ট না। কতগুলি কলকারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সে তথ্য তাদেরকে দিলাম। অনেকগুলো মিডিয়া আমার কাছে জানতে চাইল কি অবস্থা। আমি বললাম যে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি পার্লামেন্টকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা চলত, সেটাকে একসঙ্গে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে। এভাবে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সর্বত্রই নির্বাচিত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগে হামলা করে প্রধান বিচারপতি সহ বিচারপতিদেরকে জোর করে তাড়িয়ে দিয়ে মবের দ্বারা নতুন বিচারপতি নিয়োগ করা হচ্ছে। কোর্টে, জুডিশিয়াল প্রসেসে কারো কোথাও ন্যায় বিচার পাওয়ার মতো অবস্থা নাই। ল এনফোর্সিং এজেন্সির মেম্বারদেরকে, পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার কোনো বিচার করা যাবে না এমন আইন চালু করা হয়েছে। এসব শুনে তারা বিস্মিত এবং হতবাক হলেন, যেটা কি কোনো সভ্য দেশ? আমি বললাম, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দেশ। 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়ে দিছিল এই দেশটাকে পাবার জন্য। সেই দেশটি আজকে মবতন্ত্রে, মব ভায়োলেন্সের দ্বারা পরিচালিত হচ্ছে। সে কারণে প্রবাসীরা আজকে ট্রাফেলগার স্কয়ারে উপস্থিত হয়ে তারা দাবি করছে যে কেউ যেন ইউনূসকে সহায়তা না করে, ইউনূসের ইমিডিয়েট রিজাইন দাবি করছে। তার যে অবৈধ কর্মকাণ্ড, সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড, এজন্য তার বিচার দাবি করছে। আর বারবার যে স্লোগানটা হচ্ছিল সেটা জানতে চাইল। আমি সহ আমার সঙ্গে যারা ছিলেন তারা তাদেরকে অনুবাদ করে শোনালেন, যেখানে হাজার হাজার মানুষ বলতেছে শেখ হাসিনার দরকার বাংলাদেশের ডেভেলপমেন্টকে কন্টিনিউ করার জন্য, শেখ হাসিনাকে দরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, মানবাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার প্রতিষ্ঠিত করার জন্য। ওনারা বললেন, এইখানেই তোমাদের দেশের অভ্যুদয়ের পরে স্বীকৃতির জন্য সবাই সমবেত হয়েছিল। আজ তোমরা সেখানে ইতিহাসের নজিরবিহীন সংখ্যক মানুষ একত্রিত হয়ে যে দাবি জানিয়েছ, তাতে অনুমিত হয় যে তোমাদের দখলদার যদি কেউ থাকে নিশ্চয় তিনি টিকতে পারবেন না। কারণ এত মানুষ যখন ক্ষোভ প্রকাশ করছে, নিশ্চয়ই এই ক্ষোভের যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ট্রাফালগার স্কয়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দিয়েছে। 1971-এর 8 অগস্টের দাবি ছিল রিকগনাইজ বাংলাদেশ, আর আজকের দাবি রেজিগনেশন অব টেরোরিস্ট ইলিগাল অকুপায়ার ডক্টর মোহাম্মদ ইউনূস and restore the government of elected Prime Minister শেখ হাসিনা। দর্শক শ্রোতা, দেশের অভ্যন্তরে সর্বত্র স্লোগান, মিছিল, রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে। মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। রিক্সাওয়ালা, কাজের লোক, নিম্ন মধ্যবিত্ত শ্রমিক সবাই বলছে যে
শেখ হাসিনার সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এমনকি যারা টেলিভিশনে শেখ হাসিনার তীব্র সমালোচনা করতেন তারাও বলতেছেন শেখ হাসিনার সময় ভালো ছিলাম।